ঠিক আছে তো। আচ্ছা, আমি শুরু করছি কেমিক্যাল মানে কোভ্যালেন্ট কেমিক্যাল বন্ডিং আজকে চ্যাপ্টার। আজকে যেটা ফার্স্ট টপিক করাবো সেটা কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে। তোরা জানিস যে যে কোনো দুটো অ্যাটম, অ্যাটম এ আর আরেকটা ধর অ্যাটম বি, এই দুটো অ্যাটম যখন কাছাকাছি আসবে তখন ওদের মধ্যে যে আনপেয়ার্ড ইলেকট্রনটা থাকে, এদের যে আনপেয়ার্ড ইলেকট্রনটা তাদের মধ্যে একটা শেয়ারিং করার একটা টেন্ডেন্সি তৈরি হয়, যার জন্য কোভালেন্ট বন্ড তৈরি হয়। অবশ্যই আমি এখানে দুটো দুটো ইলেকট্রনের যে স্পিন সে দুটো আমি সেম দিকে দেখেছি, কিন্তু আদৌ সেটা সেম দিকে হয় না। একটা পজিটিভ স্পিন হলে আর একটা নেগেটিভ স্পিন মানে অপোজিট স্পিন হবে। ঠিক আছে তো সে এগুলো মানে কোভ্যালেন্ট বন্ড বানানোর যে শর্ত সেগুলো তোরা জানিস। এবার হাইড্রোজেন হাইড্রোজেন হলে তোর সেটা একটা বন্ড তৈরি হয়। তারপর তোর যদি O2 হয় তাহলে সেক্ষেত্রে তোর ডবল বন্ড তৈরি হবে অক্সিজেনের সাথে অক্সিজেনের। এইসব নাইট্রোজেনের তোর ট্রিপল বন্ড তৈরি হবে। এইসব বেসিক জিনিস তোদের জানা আছে। তো প্রথম দিকে এটা মনে হতো যে কোভ্যালেন্ট বন্ড বানানোর জন্য তোর পেয়ারিং মানে দুটো অ্যাটমের স্টেবিলিটি আনস্টেবল কন্ডিশনে ছিল। প্রথমে ওরা আনস্টেবল কন্ডিশনে ছিল, আনস্টেবল থেকে স্টেবিলিটি পাওয়ার জন্য হয়তো তারা পেয়ারিং করছে। কিন্তু অ্যাকচুয়ালি আফটার ডেকেডস এটাই প্রুফ হয় যে অ্যাকচুয়ালি ওরা ওদের যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো থাকে সেই আনপেয়ার্ড ইলেকট্রনকে পেয়ারিং করার জন্যই কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। ঠিক আছে তো এগুলো তোরা জানিস। একটা টার্ম লিখছি কোভ্যালেন্সি, একটা টার্ম লিখছি কোভ্যালেন্সি। কোভ্যালেন্সি জিনিসটা কি? কোভ্যালেন্সি জিনিসটা হচ্ছে যে তোর যতগুলো বন্ড ফর্ম করে কোনো একটা অ্যাটম, কোনো একটা অ্যাটম এ ধর, তো সে যতগুলো বন্ড ফর্ম করবে, ধর এর চারদিকে সাইড অ্যাটম তোর বি আছে, সি আছে, ডি আছে। তো দেখ তিনটে সাইড অ্যাটম আছে, তো তিনটে বন্ড বানিয়েছে, তো এই অ্যাটমটার কোভ্যালেন্সি হবে তো 3। সিমিলারলি ধর এই অ্যাটমটাই যদি অন্য একটা কম্পাউন্ড ই এর সঙ্গে যদি ধর ডবল বন্ড বানালো, বি এর সঙ্গে সিঙ্গেল বন্ড, সি এর সাথে সিঙ্গেল বন্ড, তাহলে এক্ষেত্রে তোর কোভ্যালেন্সি কত হবে? 1 2 3 4। কোভ্যালেন্সি কিন্তু 4 হবে, কারণ দেখ চারটে বন্ড বানিয়েছে, একটা দুটো তিনটে চারটে, চারটে বন্ড, তাহলে কোভ্যালেন্সি হবে তোর 4। তো এটাই এটাই আর কি কোভ্যালেন্সি হচ্ছে the number of covalence is defined, it is defined বন্ড আকারে তো নাম্বার তো ডিফাইন করেছে যেহেতু না, definition। বন্ড বন্ড অর্ডারটা নাম্বার ডিফাইন করে ঠিকই, বন্ড অর্ডারটা নাম্বার ডিফাইন করে ঠিকই বলেছি বন্ড অর্ডার, কিন্তু বন্ড অর্ডার তোর অ্যাকচুয়ালি নেট কতগুলো বন্ড আছে, মানে বন্ড অর্ডারে দেখবি তুই কখনো কখনো তুই সিঙ্গেল বন্ড পাবি, ডবল বন্ড পাবি, আবার তুই দেড়খানা বন্ড পেয়ে যাচ্ছিস কখনো কখনো রেজোনেন্স হওয়ার জন্য, তাই না? তো কোভ্যালেন্সি তোর ইন্টিজার হবে, কিন্তু বন্ড অর্ডার মেবি ফ্র্যাকশন। বন্ড অর্ডার তো ফ্র্যাকশন হতে পারে, কিন্তু কোভ্যালেন্সি অলওয়েজ ইন্টিজার। ঠিক আছে, যতগুলো কোভ্যালেন্ট বন্ড বানাবে সেটা থেকে বলা হয় তো কোভ্যালেন্সি। বুঝতে পারলি? বন্ড অর্ডার তো ফ্র্যাকশন হতে পারে, কিন্তু কোভ্যালেন্সি ইন্টিজার। It is defined as the number of bond formed by an atom in its ground or excited state. ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা তোরা আমাকে একটা একটা এক্সাম্পল দিচ্ছি, সেটাতে আমাকে বল যে তোর ধরে নে PH3, একটা এক্সাম্পল বলছি PH3। তোর PH3 কথা বলি, তো ফসফরাসের গ্রাউন্ড স্টেটে ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে রে? দেখ ফসফরাসের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হবে তোর 1s2। 2 আর 5। হ্যাঁ বল। 2 আর 5। 2 আর 5, 1s2, 1s2, 2s2, 2s2, 2p6, 3s2, 3x, 3p কি হবে? 3p কি হবে? 3, 3p3, 3, 3p3। তাহলে দেখ তোর পেয়ার হয়ে আছে, পেয়ার হয়ে আছে, পেয়ার হয়ে আছে, এটাও তো পেয়ারিং হয়ে আছে, কিন্তু 3p3, পিতে তোর তিন কে, হ্যাঁ তো কিন্তু লাস্ট যে আউটার মোস্ট সেল 3p3 সেটা তো তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে এই যে তিনটে যে সাইড অ্যাটম হাইড্রোজেন, তো হাইড্রোজেনের যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো ছিল, তিনটে হাইড্রোজেনের তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, তারা এবার এখানে পেয়ারিং শুরু করবে।
এখানে একটা পেয়ারিং হবে, এখানে একটা পেয়ারিং হবে, আর এখানে একটা পেয়ারিং। বুঝতে পারলি? তো এরকম ভাবে তোর কোভালেন্ট বন্ড তৈরি হয়। আচ্ছা, তো এরকম ভাবে আরো সব উদাহরণ আছে, সেগুলো তোরা সবই জানিস। তো আমি একটা কথা বলি, যে তোর যেটা তোদের নতুন মনে হবে হয়তো, যে তোর সেকেন্ড পিরিয়ড মেম্বার গুলোর জন্য, ফর সেকেন্ড পিরিয়ড মেম্বার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত হতে পারে রে? বল, সবাই বল, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত হতে পারে সেকেন্ড পিরিয়ড মেম্বারসদের জন্য? 7 হবে। সেকেন্ড পিরিয়ড মেম্বারসদের জন্য 7 হয়? সেকেন্ড পিরিয়ড সেকেন্ড পিরিয়ড 2 4 7 7 4 7 হবে। 4 হবে। 7 হবে না। 4 হবে, 4 4 সেকেন্ড পিরিয়ড মেম্বারের জন্য তোর কোভ্যালেন্সি 4 হবে। আচ্ছা বল, তোর কার্বন ডাই অক্সাইড কোভ্যালেন্সি কত কার্বনের? 4 তো, সেকেন্ড পিরিয়ডের মেম্বার না? কোনোদিন তোর দেখেছিস নাকি যে CO3 তৈরি করে দিচ্ছে? CO3 কখনো পসিবল হয়? হয় না, কারণ এখানে তো তাহলে কোভ্যালেন্সি কত হয়ে যাবে? 6 কোভ্যালেন্সি হয়েছে, তো সেটা তো কোনোদিন সম্ভব না, তাই না? তো সেকেন্ড পিরিয়ড মেম্বারের জন্য ম্যাক্সিমাম কোভ্যালেন্সি তোর 4 হওয়া সম্ভব। আচ্ছা, তো কিছু এক্সিস্টেন্ট নন এক্সিস্টেন্টের কোশ্চেন বলছি। বল, CCl2 এক্সিস্ট করে? না। CCl3? না। CCl4? হ্যাঁ, CCl4 হবে। হ্যাঁ, CCl5? হবে না। আর হবে CCl6? না। नहीं हो सकता, হবে না। नहीं हो सकता। ঠিক আছে, তাহলে সেকেন্ড পিরিয়ড মেম্বারের জন্য ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4 হবে। এটা কিন্তু একদম পুরো মাথায় ঢুকিয়ে নিবি, মাথায় ঢুকিয়ে না, একদম খুবই ইম্পর্টেন্ট জিনিস। কোনোদিন কিন্তু দেখবি না যে 4 এর বেশি হয়ে গেলে সে নোবেল পাবে। কেউ যদি 4 এর বেশি কোভ্যালেন্সি করে দেয়, সেটা কিন্তু ভুল, ঠিক আছে, ঠিক নয়। ডি অরবিটাল নেই তো হবে। হ্যাঁ, ডি অরবিটাল তো নেই, স্বাভাবিকভাবে হওয়ার কথাও না। হুম। তারপরে বল, NH3 পসিবল? হ্যাঁ। হুম, হ্যাঁ। পসিবল। আচ্ছা পসিবল। বল। আচ্ছা, হ্যাঁ, তারপর তোর বল NH4? NH4 পসিবল? না, হবে না। NH4 পসিবল না, NH4 প্লাস পসিবল। NH4 প্লাস হলে হ্যাঁ সেটা পসিবল হতো, কিন্তু এটা তো NH4 দিয়ে দিয়েছে না, NH4 হবে না, পসিবল না। তো নাইট্রোজেনের তো ম্যাক্সিমাম কোভ্যালেন্সি তো 3 হয়, মানে 4ও হয়, 4ও হয়, সেক্ষেত্রে তো NH4 প্লাস নিতে হবে সেটা, ঠিক আছে। NH5? হবে না। NH6? नहीं हो सकता। NH4 प्लस? হবে। हाँ, ये पॉसिबल है, ये पॉसिबल है। আচ্ছা, থার্ড বলছি, বল OH2। এই OH2 তোরা কেউ দেখেছিস? H2O। হ্যাঁ, H2O, হ্যাঁ সবাই দেখেছিস, তাহলে এটা পসিবল? পসিবল है। তারপরে বল OH3? OH3 नहीं पॉसिबल। H3O প্লাস হ্যাঁ, হবে। OH3 প্লাস, H3O প্লাস হবে। হ্যাঁ যদি প্লাস হয় তাহলে সম্ভব, প্লাস হবে। প্লাস হলে সম্ভব, কিন্তু এখানে তো প্লাস নেই, নিউট্রাল আছে, তাহলে এটা তো পসিবল না। OH4 नहीं, OH5 না। नहीं, OH6 वो भी नहीं हो না। सकता, ঠিক আছে। আচ্ছা, এটা বল PCl3? হবে। পসিবল, পসিবল। এই যে এক করে দেখালাম, PH3 যেরকম ভাবে বানাচ্ছিল, PH3 যেরকম বানাচ্ছিল সেরকম PCl3 বানাবে, ঠিক আছে। PCl4? হবে না। হ্যাঁ, হবে PCl4 না। হবে, হবে না, হবে না। হবে না, হবে না। PCl4 নেই আছে। তোর PCl5? হবে। PCl5 হবে। নেই, পসিবল, PCl5 পসিবল। PCl6? সে কি করে? সে কি করে পসিবল? হ্যাঁ বল বল, কি করে কি করে পসিবল বলে? কি করে পসিবল? আচ্ছা দেখ, তোর
তোর যদি ফসফরাসে দেখিস, ফসফরাসে দেখুনি যে আমি গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনিক কনফিগারেশন দেখালাম, তোর ফার্স্ট তোর পেনাল্টিমেট শেল, এই প্রি পেনাল্টিমেট শেল, আর সেকেন্ড শেলটা তোর পেনাল্টিমেট শেল হবে, আর থার্ড শেলটা হবে তোর আউটারমোস্ট শেল। এবার যদি PH3 মানে কোন একটা কম্পাউন্ড যদি তোর মানে কোন একটা অ্যাটম যদি কম্পাউন্ড ফর্ম করে, ঠিক আছে, তোর এই মাইকটা একটু বন্ধ কর। হ্যাঁ, কোন একটা অ্যাটম যদি কম্পাউন্ড ফর্ম করে মানে মলিকুল যদি বানায়, তাহলে তো সে বানাবে আউটারমোস্ট শেলের শেলটা দিয়ে সে মলিকুল বানাবে। তবে আউটারমোস্ট শেলের এটা তো 3p3 আর দিস ইজ ইওর 3s2। 3s2 তে একটা পেয়ার্ড ইলেকট্রন আছে। এবার স্বাভাবিকভাবে যদি তুই সেকেন্ড পিরিয়ড মেম্বার গুলো দেখিস, লাইক নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদের কাউকে যদি তুই দেখিস, এদের ক্ষেত্রে যে 2s2 আর 2p তে ইলেকট্রন কিছু সামথিং একটা দুটো তিনটে বা পেয়ার এরকম ভাবে কিছু হয়ে আছে। তো এই যে 2s2 যে পেয়ার্ড ইলেকট্রন না, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এরা মানে সেকেন্ড পিরিয়ড মেম্বারদের জন্য এই পেয়ার্ড ইলেকট্রনটা ভাঙা সম্ভব না। যদি এটাকে যদি আমি আনপেয়ার্ড করতে চাই, আমি যদি এই পেয়ার্ড ইলেকট্রনকে যদি আনপেয়ার্ড করতে চাই, তাহলে আমি কোথায় নিয়ে যাব? কোথাও নিয়ে যাওয়ার তো জায়গা নেই। কিন্তু তো থার্ড পিরিয়ড মেম্বার লাইক ফসফরাস এরা তো থার্ড পিরিয়ড মেম্বার। থার্ড পিরিয়ড মেম্বারদের জন্য এই যে 3s2 তে যে দুটো পেয়ার্ড ইলেকট্রন আছে, এই পেয়ার্ড ইলেকট্রনকে আমি 3d তে নিয়ে যেতে পারি, কারণ আমার অলরেডি ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। তো এটাকে যদি এবার হ্যাঁ ভ্যাকেন্ট ডি আছে। এবার একটা পেয়ারকে যদি আমি ভাঙি, তাহলে নতুন কটা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করতে পারবো? দুটো। হ্যাঁ, একটা পেয়ার মানে একটা পেয়ারকে যদি আমি ভাঙি, তাহলে আমি দুটো আনপেয়ার বানাতে পারবো। তো স্বাভাবিকভাবে তুই দেখ, তুই যদি তোর পিরিয়ডিক টেবিলে যদি এখন একটু পিরিয়ডিক টেবিল যদি দেখিস, পি ব্লক এলিমেন্ট গুলো লিখছি 13, 14, 15, 16, 17। 13 নম্বর গ্রুপে তো আনপেয়ার্ড ইলেকট্রন, যদি তুই সেকেন্ড পিরিয়ড মেম্বারদের দেখিস, 13 নম্বরে তোর আনপেয়ার্ড ইলেকট্রন তোর একটা থাকে, 14 নম্বরে দুটো থাকে, 15 তিনটে আনপেয়ার্ড, 16 তো দুটো আনপেয়ার্ড, 17 তোর একটা আনপেয়ার্ড ইলেকট্রন। বল, এটা বুঝতে পারলি? নাম্বার আনপেয়ার্ড ইলেকট্রন লিখছি। হ্যাঁ, ঠিক আছে। এবার তুই যদি থার্ড পিরিয়ডদের দেখিস, সেমই হবে, সেম গ্রুপ। এটা তো গ্রাউন্ড স্টেটের ঘটনা। কিন্তু যখন এক্সাইটেশন স্টেট হবে, তখন সেকেন্ড পিরিয়ডের যে আগের পেনাল্টিমেট শেলে যে দুটো পেয়ার্ড ইলেকট্রন ছিল, সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখন কটা, এটা তোর গ্রাউন্ড স্টেটে তো এরকম ছিল এক্সাইটেশন স্টেশন, এই দুটো ইলেকট্রন পেয়ার্ড ইলেকট্রন ভেঙে তোর আরো দুটো বানাবে, মানে 1+2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 আনপেয়ার্ড ইলেকট্রন বানাবে 14 নম্বর গ্রুপে। হ্যাঁ, তো এর তো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, সেই দুটো আনপেয়ার্ড ইলেকট্রন প্রথমে তো দুটো ছিল, তার সাথে দুটো যোগ হবে তো 4টে। দেখ 14 নম্বর গ্রুপে কি কি আছে? নাইট্রোজেন আছে, নাইট্রোজেনটা তোর ম্যাক্সিমাম তো 4, কার্বন আছে, কার্বন তো 4টে তো দেখাই। আর কিভাবে তোর দেখাচ্ছি দেখ না, তোর বরং এটাকে একটু ব্যাখ্যা করে দেখাই, তাহলে বুঝবি, মানে ডায়াগ্রাম আঁকিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবি। যে তো এটার ক্ষেত্রে তোর 2s2 2p1, এটা তো গ্রাউন্ড স্টেটে ছিল। এবার যখন এটা তোর গ্রাউন্ড স্টেটে, এবার যখন এক্সাইটেশন স্টেটে যাবে, তখন 2s2 থেকে একটা ইলেকট্রন আর 2p তে তো দুটো ফাঁকা অরবিটাল ছিল, সেখানে তো রেখে দেবে। তাহলে তোর কটা হয়ে গেল? তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হয়ে গেল না? আগে আমার একটা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, দেখ তিনটে তৈরি হলো, একটা জোড় ভাঙলে দুটো এক্সট্রা তৈরি হয়। 14 নম্বর গ্রুপের ক্ষেত্রে তুই দেখ সিমিলার ঘটনা, এক্ষেত্রেও তোর আগে 2s2 2p2, এবার এই জোড়টা ভেঙে আমি এখানে আনতে পারবো, তাহলে স্বাভাবিকভাবে এখানে একটা আনপেয়ার্ড আর এখানে একটা, তিনটে আনপেয়ার, তাহলে তোর এখানে আমার দুটো আনপেয়ার ছিল, এখানে আমার 4টে আনপেয়ার তৈরি হয়ে গেল এক্সাইটেশন স্টেটে। কিন্তু তুই যদি 15 নম্বর গ্রুপের ঘটনা দেখিস, 15 নম্বর গ্রুপের এলিমেন্ট গুলো, সেক্ষেত্রে তোর 15 নম্বর গ্রুপের এলিমেন্ট গুলোতে তোর 2s2 2p3, 2s2 তে তোর একটা পেয়ার্ড আছে, আর 2p3 তে তিনটে আনপেয়ার্ড আছে। তাহলে এই পেয়ারটা যদি আমি ভাঙতে যাই, পাশে তো কাউকে রাখার জায়গা নেই, তাহলে স্বাভাবিকভাবে এর তোর কোভ্যালেন্সি তো 3ই থেকে যাবে, কোভ্যালেন্সি তোর এ 3ই দেখাবে। সিমিলার ঘটনা তুই 16 নম্বর গ্রুপের এলিমেন্টের সাথেও সেম ঘটনা ঘটবে। তার জন্য তো দেখ 2s2 2p4, এগুলো তোরা জানতিস, তার জন্য আমি এগুলো আর ডিটেলে ব্যাখ্যা করছিলাম না, ঠিক আছে। তিনটে, দুটো আনপেয়ার্ড থাকবে,
আর এটা স্বাভাবিক কনস্ট্যান্ট দুটোই দেখাবে। 17 নম্বর গ্রুপেরও দেখ, 17 নম্বর গ্রুপেরও তোর 2s2 2p5, তাহলে দেখ একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে কোভ্যালেন্স তো একই দেখাবে। কিন্তু কিন্তু তো থার্ড পিরিয়ড মেম্বার যারা হয় কি না, এটা তো এগুলো তো আমি সেকেন্ড পিরিয়ড মেম্বারদের ঘটনা দেখালাম। তো যদি এবার থার্ড পিরিয়ড মেম্বারগুলো ঘটনা তুই যদি দেখিস, থার্ড পিরিয়ড মেম্বারদের জন্য তোর 13, 14, 15 এদের না হয় ঘটনা 13 আর 14 নম্বর এরা তো না হয় আনপেয়ারকে পেয়ার বানাতে পারবে, অসুবিধা নেই। কিন্তু 15, 16, 17 এদের ক্ষেত্রে আমি সেকেন্ড পিরিয়ডের জন্য বলছিলাম যে মানে পেয়ার্ড ইলেকট্রনটাকে রাখার জায়গা নেই। কিন্তু থার্ড পিরিয়ড মেম্বারদের জন্য তুই যদি দেখিস 3s2, ধর আমি 15 নম্বর গ্রুপের কথাটাই বলি, যেখানে তোর অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এরা আছে। তো 3s2 তে একটা পেয়ার্ড আর 3টে আনপেয়ার্ড থাকবে। তো এই পেয়ার্ড ইলেকট্রনটা ভেঙে গিয়ে 3d তে রাখার জায়গা আছে কিন্তু, কারণ পাশে ফাঁকা 3d অরবিটাল আছে কিন্তু অলরেডি, তাই না? 1 2 3 4 5 5টা ফাঁকা অরবিটাল আছে। তো এই পেয়ার্ড ইলেকট্রনটা ভেঙে এখানে পাঠিয়ে দিতে পারবে। তাহলে গ্রাউন্ড স্টেটে তোর এরকম ছিল, আর এক্সাইটেশন স্টেটে গিয়ে এটা ছবি এরকম দাঁড়াবে। এখানে একটা আনপেয়ার্ড, আর এখানে 3টে আনপেয়ার্ড, আর 3d তে একটা 1 2 3 4 5 3d তে একটা আনপেয়ার্ড। তাহলে দেখ টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন কটা হলো? তোর আগে তো 3টে ছিল, এখন 3 + 2 5। তো এটাই আমি বলতে চাইছি যে এদের মানে থার্ড পিরিয়ড মেম্বারদের জন্য যে ফাঁকা ডি অরবিটাল আছে সেখানে গিয়ে তোর মানে পেয়ার ইলেকট্রনটা ভেঙে ওখানে গিয়ে রাখতে পারবে। তো স্বাভাবিকভাবে কোভ্যালেন্সে কিন্তু বাড়বে। তো এই ঘটনার জন্য আমি এক্সিস্টেন্ট নন এক্সিস্টেন্টের কোশ্চেন জিজ্ঞেস করছিলাম যে এবার বল আমাকে, তোদের মাইক অন করতে পারিস, PCl3 এক্সিস্ট করবে? স্যার, হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ সেই যে নকল গ্যাসগুলো যে যৌগগুলো বানায় ওইগুলো তাহলে কি করে হয়? ওগুলো, নকল গ্যাসগুলো যে যৌগ বানায় হ্যাঁ ওগুলো হচ্ছে এমওটি দিয়ে সলভ হবে। ওগুলো এমওটি দিয়ে সলভ হবে, ওগুলো ভিভিটি আচ্ছা দিয়ে হবে ওখানে না। হুম, হ্যাঁ অ্যাকর্ডিং টু, ওইখানেও মানে হ্যাঁ ওখানে এই যে আর্গন মানে জেননের বা আর্গনের যে যৌগগুলো বানায় ওইখানে যে ইলেকট্রন গুলো সেগুলো পরের শেলে যায় হ্যাঁ হাইব্রিডাইজ। হ্যাঁ হ্যাঁ পরে ছেলে যেতে পারবে ওদের ওদের জন্য। সবাই তার বেলা যেতে পারবে না, বুঝলি? সেটা বলে দেখেন, একটা দেখেন করে। হ্যাঁ সেটা দেখ, তোরা যেটা তুই বলছিস, আমি তো এখন তোকে ভিভিটি পড়াচ্ছি তাই না? এটা তো তোর যেগুলো আমি দেখাচ্ছি সবই তো ভিভিটির প্রবলেম। আর যেগুলো তুই আর্গন, জেনন ওগুলোর কথা জিজ্ঞেস করছিস, ওগুলো তো তোর হয় এমওটি দিয়ে সলভ হবে, নাহলে হাইব্রিডাইজেশন দিয়ে সলভ হবে সেসব কোশ্চেনগুলো, তাই না? তুই যে বলছিস তুই ধর 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 তুই যদি এখন আমাকে জিজ্ঞেস করি যে স্যার XeO F2, এটার ঘটনাটা বলুন আমাকে। XeO F2 এটা কি করে বানালো? এটা জেনন তো একটা নোবেল গ্যাস, সে একটা XeO F2 কি করে বানালো? তো এটা আমাকে তো হাইব্রিডেশন দিয়ে সলভ করতে হবে। এবার PCl3 বা PH3 এগুলো তো আমি তোকে কোভ্যালেন্ট বন্ড কিভাবে বানাচ্ছি সেটা আমি, কোভ্যালেন্ট বন্ড কিভাবে বানাচ্ছি সেটা কনসেপ্ট দিতে চাইছি। XeO F2 এও তোর কোভ্যালেন্ট বন্ড বানায়, ওটা একটা কোভ্যালেন্ট বন্ড, কিন্তু ওটা তো টাইপ অফ হাইব্রিড আছে, তাই না? আমি তো এখানে আস্তে আস্তে তোকে ভিভিটির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার জন্য এখন ওগুলো ডিসকাস না করাই ভালো, আমি তোকে সবই করাবো, সবই করণ পাবো, ঠিক আছে? আচ্ছা, আমি কিছু এক্সিস্টেন্ট নন এক্সিস্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করছি, আমাকে তুই অ্যান্সার দে। ফারুক নাকি নাম? হ্যাঁ, PCl3 এক্সিস্ট করবে? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তুই পাবি, MS1 খুলবি পেয়ে যাবি। PCl5, PCl6 কোনটা কোনটা এক্সিস্ট করে, কোনটা কোনটা এক্সিস্ট করে না, বল বল এটা এক্সিস্ট করবে? এক্সিস্ট PCl4 না, फिजिबल नहीं कर सकता, কারণ আমি তো তোকে বললাম যে যে এক্সপ্যান্ড যেটা করবে, গ্রাউন্ড স্টেটে তো 3টে ছিল, এক্সট্রাকশন স্টেটে তোর 5টা হবে, 3-এর সাথে 3-এর পরে তো 5টা হবে, 4 কোনোদিন কিন্তু সম্ভব না, কারণ তো 4টে আনপেয়ার্ড ইলেকট্রন একটা তুই কিন্তু বললে বানাতে দুটো হয়ে পারবি না। যাবে। হ্যাঁ একটা ভাঙলে তো দুটো তৈরি হবে, ঠিক আছে? এবার তো ফসফরাস তো 15 নম্বর গ্রুপের এলিমেন্ট, ঠিক আছে? এবার কোন গ্রুপ, এই দেখ আমি এখানে যে সংখ্যাগুলো লিখলাম এটা তোর এখন কাজে লাগবে।
যে যে সংখ্যাগুলো লিখলাম এগুলো তোর কাজে লাগবে। 13 নম্বর গ্রুপের কোনো এলিমেন্ট পেলে তোর গ্রাউন্ড স্টেটে একটা হবে, আর এক্সট্রাকশন স্টেটে তোর 3টে হবে, আর 14 নম্বর তোর গ্রাউন্ড স্টেটে 2টো, এক্সট্রাকশন স্টেটে তোর 4টে। ঠিক আছে। আর ঘোটালা পাকে হচ্ছে তো 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর গ্রুপের, কারণ 15 নম্বর, 15, 16 আর 17 এই তিনটে গ্রুপের যে সেকেন্ড পিরিয়ড মেম্বার তাদের তোর 3-1 কোভ্যালেন্স, এই 4 মানে সবাই তোর 4 দেখাবে, ম্যাক্সিমাম 4 দেখাতে পারে। 15 নম্বর গ্রুপও তোর ম্যাক্সিমাম 4টেই দেখাতে পারে। 16 আর 17 2 আর 1 3 দেখাই, এ তো একটাই দেখাবে। কখনো কখনো সেকেন্ড পিরিয়ডে তোর মাঝে মাঝে 3টে দেখাবে, তোর 4টেও দেখাবে, আর এটা তোর একটাই দেখাবে। হ্যাঁ, আর তো থার্ড পিরিয়ড মেম্বারের জন্য অলওয়েজ তোর 3, 4, 3-এর পরে তোর 5ও দেখাবে, 2-এর সাথে তোর 4 দেখাবে, একটার সাথে তোর আরো অনেক কিছু Cl X5 টেপ মানে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড যেগুলো হয় সেগুলো তো সবই বানাবে। ঠিক আছে, সেগুলো আমি জিজ্ঞেস করছি আস্তে আস্তে, এক্সাম্পল করলে বুঝতে পারবে। PCl4 কিন্তু এক্সিস্ট করে না, কারণ 4টে আনপেয়ার্ড ইলেকট্রন ফসফরাস কোনোদিন বানাতেই পারবে না। ঠিক আছে, PCl4 এক্সিস্ট করে না, কিন্তু PCl4 माइनस वो एग्जिस्ट करता है, PCl4 माइनस वो एग्जिस्ट करता है। ঠিক আছে, PCl5 এটাও এক্সিস্ট করবে, কারণ তোর ফসফরাস 5টা আনপেয়ার্ড ইলেকট্রন বানাতে পারছিল। আমি এখনই তোর এক্সাম্পল দিয়ে দেখালাম যে 2টো আনপেয়ার্ড ভেঙে তোর 5টা আনপেয়ার্ড বানাচ্ছে, তাহলে PCl5 তোর एग्जिस्ट করে। PCl6 ये नहीं, PCl6 ये नहीं एग्जिस्ट कर सकता, কারণ তোর 6টা আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু বানাতে পারবে না। ঠিক আছে, কিন্তু তোর PCl6 প্লাস वो एग्जिस्ट करता है। আর এটা কেন এক্সিস্ট করে, কিভাবে করে, এগুলো হাইব্রিডেশন দিয়ে সলভ হয়। এগুলো তো হাইব্রিডেশন দিয়ে সলভ করতে হবে। ঠিক আছে, এগুলো নর্মাল ভিবিটি দিয়ে এগুলো সলভ করা যাবে না। আচ্ছা, PCl7 ये एग्जिस्ट नहीं करता, PCl7 কিন্তু এক্সিস্ট করে না। 5 নম্বর एग्जांपल বলছি, 5 নম্বর एग्जांपलটা হবে না, কোনটা কোনটা? হবে না তো স্যার, 5 পর্যন্ত। PCl6 প্লাস এক্সিস্ট করে না বলছিস? ये एग्जांपल না আমার হ্যাঁ বল। PCl7 তো হবেই না, কারণ 7টা আনপেয়ার্ড ইলেকট্রন কি করে বানাবে, তাই না? আচ্ছা, SF2 এক্সিস্ট করে না নন এক্সিস্ট বল। SF2 হ্যাঁ হ্যাঁ, বুঝতে এক্সপেক্টেড একে দেখেন না, কোনটার? PCl6 প্লাস। হ্যাঁ, এটা এটা হাইব্রিডেশন যখন করাবো তখন বলবো। এটা অ্যাকচুয়ালি তোর আমি তোদের একটা টপিক করাবো হাইব্রিডেশন করানোর পরে, সেই টপিকটা হচ্ছে হাইব্রিডেশন ইন সলিড স্টেট, তখন এটা আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, আপাতত এটা এখানে থাক। হ্যাঁ, এখন করালে মানে মানে ঘেটে ঘ হয়ে যাবে, আগে পিছে সব এদিক ওদিক হয়ে যাবে, বুঝলি? হাইব্রিডেশন ইন সলিড স্টেট যখন করাবো তখন এটা আমি এক্সপ্লেন করব, স্ট্রাকচারটা সব স্ট্রাকচারে করাবো। আচ্ছা, SF2 এক্সিস্ট করে না নন এক্সিস্ট বল। SF2 হবে হবে হবে, SF2 এক্সিস্ট করে। আনিস দেখছিস তো? SF3 হ্যাঁ, হবে না হবে না। আনিস বুঝতে না পারলে বলবি, তুই আমার স্ট্যান্ডার্ড, তুই বুঝতে পারলে বাকিরা সবাই বুঝতে পেরেছে, মানে ভালো পড়াচ্ছি, আর তুই বুঝতে না পারলে ভালো পড়াচ্ছি না। আচ্ছা, SF4 বল। হবে, SF4 এক্সিস্ট করবে, কারণ তোর দুটো তুই সালফারে দেখ, সালফার তো কত নম্বর, 16 নম্বর গ্রুপের এলিমেন্ট। 16 নম্বর গ্রুপের এলিমেন্টের জন্য তোর কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে রে? 16 নম্বর গ্রুপের তোর দুটো আনপেয়ার্ড থাকে, তাহলে দুটো ভেঙে তোর কতগুলো কোভ্যালেন্সি দেখাবে, হয় 2 দেখাবে দুটো আনপেয়ার্ডের জন্য। মাঝে মধ্যে ও চাইলে হচ্ছে একটা আনপেয়ার্ড ভেঙে তো 4টেও বানিয়ে দিতে পারবে, আবার চাইলে তো দুটো আনপেয়ার্ড ভেঙে তো 6টাও বানিয়ে দিতে পারবে। কারণ তুই দেখ না, সালফারে তোর ইলেকট্রন কনফারেন্স তোর 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, তাহলে দেখ কটা, এবার এটা তো ইনার গুলো, এগুলো তো আউট, এটা তো আউটার মোস্ট। দেখ তো কতগুলো পেয়ার্ড ইলেকট্রন আছে, 3s2 একটা পেয়ার্ড ইলেকট্রন আছে, আর তোর 3p4 এখানে তো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, এই একটা পেয়ার্ড ইলেকট্রন আছে এখানে। তাহলে দেখ এখানে দেখার বিষয় এটা যে তোর এখানে এই যে 3s2 যে পেয়ার্ড ইলেকট্রনটা, এটাও ভেঙে তোর আরো দুটো বানাতে পারবে, তাহলে তোর একটা, দুটো আর দুটো 4টে তৈরি হয়ে যাবে। আবার তো চাইলে কি এই দুটোও ভেঙে দিল, এই দুটোও ভেঙে দিল, তাহলে তো কটা আনপেয়ার্ড তৈরি হবে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা।
এই ছটা সরি, দুটো পেয়ার্ড ইলেকট্রন ভাঙলে আরো দুটো নতুন আনপেয়ার তৈরি হবে, তাহলে তোর 6টা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলোই আর কি। তাও আরেকবার লিখে দিচ্ছি। এটা তোর গ্রাউন্ড স্টেটে, এক্সচেঞ্জ স্টেট 1 যদি নিস তাহলে তোর দিস উইল বি 3s2 আর 3p3 হয়ে যাবে এখানে। আর তোর এখানে 3d তে একটা ইলেকট্রন চলে যাবে, 1 2 3 4 5, 3d1 হয়ে যাবে, এখানে একটা আনপেয়ার চলে আসবে। আর তোর এক্সটেনশন স্টেট 2 যদি চলে যাস তাহলে তো 3s1 হয়ে যাবে, তো 3p3 হয়ে যাবে। আর তোর 3d তে 1 2 3 4 5, 3d তে তোর দুটো আনপেয়ার। তাহলে দেখ এই কেসটাতে তোর দুটো আনপেয়ার্ড, এই কেসটাতে তোর একটা দুটো তিনটে চারটে আনপেয়ার্ড। এই কেসটাতে দেখ তোর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আনপেয়ার্ড। কিন্তু इंटरमीडिएट কিছু 3 বা 5 এরকম কি पॉसिबल? नहीं पॉसिबल, ऐसा नहीं बन सकता। तो दैट्स व्हाई তোর SF2 ये एग्जिस्ट करता है, SF3 इंटरमीडिएट 3 तो एग्जिस्ट বানাতেই পারবো না আমি, তাহলে এটা তোর एग्जिस्ट করবে না। SF4 हाँ वो बन सकते हैं, ये वाला एग्जांपल है ना। তো তাহলে SF4 এটা তোর এক্সিস্ট করবে। আচ্ছা SF5 এক্সিস্ট করবে কি বল? SF5 তো দুবার এক্সাইটেশন স্টেট হয়। হ্যাঁ হতেই পারে। আমি পাশে যে দাদা আসছে সেই দাদার উপর ডিপেন্ড করছে, সেই দাদা চাইলেই বানাতে পারবে, সাইড অ্যাটমের উপর ডিপেন্ড করে এখানে, বুঝলি? সাইড অ্যাটম যদি চাই তাহলে 4টেও বানাতে পারবে, সাইড অ্যাটম যদি চাই 6টাও বানাতে পারবে। এখানে একটা এনার্জির খেলা চলে, ঠিক আছে? এবার ওই কিভাবে হচ্ছে কি সার্টেন যে সিচুয়েশন গুলো কোন কোন কন্ডিশনে এগুলো করে, সেই কন্ডিশন গুলো জানার জন্য তোকে অনার্স করতে হবে কেমিস্ট্রিতে। আপাতত তোদের সিলেবাসে তো, কিন্তু ऐसा बन सकता है, ये तुम्हारे सिलेबस, ঠিক আছে? আচ্ছা SF5 এটা তোর এক্সিস্ট করবে না, কারণ তোর 5 ইন্টারমিডিয়েট বানানো সম্ভব না, হয় 2 4 না হলে 6 বানানো সম্ভব ফর গ্রুপ 16 এলিমেন্টস সালফারের ক্ষেত্রে। আচ্ছা SF6 হ্যাঁ এটা তোর এক্সিস্ট করতে পারে, SF6 এক্সিস্ট করে এক্সাইটেশন স্টেট। হ্যাঁ শোনা যাচ্ছে কথা, বল। ঠিক আছে, আচ্ছা তো এই ব্যাপারগুলো। এরপরে 6 নম্বর एग्जांपल নিচ্ছি। তুই আমাকে বল তোর ClF3 ये एग्जिस्ट करता है क्या? ClF3 না, করবে না? আচ্ছা দেখি তাহলে চেক করে দেখি। ক্লোরিনের মনে হয় না। মনে হয় না, হ্যাঁ তো দেখি ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন তুই দেখ। ক্লোরিন তোর কত নম্বর গ্রুপের রে? থার্ড গ্রুপের তো, এই থার্ড পিরিয়ডের তো, এই ক্লোরিন থার্ড পিরিয়ডের মেম্বার তো, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি নেব? সেকেন্ড পিরিয়ড মেম্বার নেব, তোদের পিরিয়ড টেবিল করেছিলাম তখন মনে কর। সেকেন্ড পিরিয়ডের ইনার্ট গ্যাস নেব, তারপরে তোর আউটার মোস্ট কনফিগারেশন টাকি দেব। দেখ এটাই তো নিয়ন 3:3p5, নিয়নের তোর 10টা, ঠিক আছে? তো ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন এটা। তাহলে তোর 3s2 আর এখানে তোর 3p5 থাকবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, দেখ 8টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। কিন্তু এটা তোর থার্ড পিরিয়ডের মেম্বার, তাহলে ওর তো একটা পাশে 3d তো ফাঁকা বসে আছে, 3d তো একা ফাঁকা বসে আছে। তাহলে গ্রাউন্ড স্টেটে তো ক্লোরিন এরকম দেখাচ্ছিল কনফিগারেশন। এবার যদি তোর এক্সাইটেশন 1 যদি আসে তাহলে তোর এখানে তো 3s2 আসবে, আর এখানে একটা পেয়ার্ড রাখি, আনপেয়ার্ড, এখান থেকে একটা ইলেকট্রন আমি এখানে নিয়ে চলে আসছি, 3d তে নিয়ে আসছি, 1 2 3 4 5, হ্যাঁ 3d তে একটা ইলেকট্রন আমি নিয়ে এলাম। দেখ 1 2 3 তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আমি বানিয়ে নিতে পারবো না? তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আমি বানিয়ে নিতে পারবো, কারণ একটা পেয়ার্ড ভাঙলে এক্সট্রা আরো দুটো তৈরি হবে। তাহলে ClF3 ये वाला केस এক্সটেনশন 1, তাহলে ClF3 এটা কিন্তু এক্সিস্ট করে, ClF3 এটা কিন্তু এক্সিস্ট করে। আচ্ছা তোর বল সিমিলার ওয়েতে ClF5 এটা এক্সিস্ট করবে? হবে না, ClF5 হবে হবে, হ্যাঁ এক্সটেনশন হবে। 2 তে নিয়ে যা, তাহলে তোর আরেকটা পেয়ার্ড ইলেকট্রনকে আমি ভাঙবো এবার। দেখ তিনটে আর এখানে দুটো
তাহলে দেখ কটা আনপেয়ার তৈরি হলো রে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আনপেয়ার তৈরি হচ্ছে। তাহলে ClF5 ये भी एग्जिस्ट करता है, এটাও এক্সিস্ট করে। আচ্ছা বল। একদিন পাঁচটা পসিবল না? হ্যাঁ হ্যাঁ তোর গ্রুপ 70 এলিমেন্টের জন্য 1 3 5 4, ঠিক আছে। আচ্ছা আমাকে বল ClF7 এটা এক্সিস্ট করবে? হবে হুম, হবে হবে নেই, ये नहीं पॉसिबल, হবে স্যার এটা এক্সিস্ট করবে না, হবে ये नहीं बन सकता। তো হ্যাঁ CS2 থেকে একটা ইলেকট্রন হ্যাঁ দেখ আরেকটা হ্যাঁ তোরা এবার বল, তুই বলবি যে স্যার এক্সারসাইজ 3 তে চলে এলাম, দিয়ে এটাকে ভেঙে দিয়ে আমি আরেকটা ইলেকট্রন এখানে নিয়ে এলাম, দিয়ে হয়তো 7টা বানিয়ে দিলাম। হ্যাঁ ওটা তো হতে পারতো নর্মাল, মানে অ্যাকর্ডিং টু আওয়ার মানে আমাদের থিওরি অনুযায়ী, কিন্তু কেমিস্ট্রি পড়ছিস, এক্সেপশন তো আছে। ClF7 একটা এক্সেপশন, কারণ স্টেরিক হিন্ড্রেন্স, ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, due to steric hindrance ClF7 does not exist, বুঝলি। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য তোর ClF7 এক্সিস্ট করে না, এটা কিন্তু একটা মানে ভালো জিনিস, তোরা কিন্তু পাবি, তোরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের বইতে কিন্তু এই কোশ্চেনটা পাবি, ClF7 এক্সিস্ট করে না, ঠিক আছে। এটা নোট হিসেবে লিখে নিতে পারিস। জানতিস কি এটা আগে? জানতিস না নতুন শুনলি? হ্যাঁ না স্যার জানতাম না জানতাম হ্যাঁ তাহলে শিখে নিলি। নতুন নতুন হ্যাঁ কিন্তু 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 এক और चीज, তাহলে কি ক্লোরিন 7 কোভ্যালেন্সি তাহলে কি দেখাতে পারবে না? না দেখাবে। ক্লোরিনের 7 কোভ্যালেন্সি দেখানো সম্ভব। এক্সাম্পল দিচ্ছি HCl উপর, HCl উপরে ক্লোরিনের কোভ্যালেন্সি কত রে? হোয়াট ইজ দ্যাট? হ্যাঁ কত? 8 7 7 7। দেখ ক্লোরিন, এখানে তোর অক্সিজেন, এখানে তোর অক্সিজেন, এখানে তোর একটা OH থাকছে, এখানে তোর একটা অক্সিজেন। দেখ 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 ক্লোরিনের ক্লোরিনের 7 কোভ্যালেন্সি হওয়া তো সম্ভব, কিন্তু তো ClF7 বানানো সম্ভব না, কারণ তোর স্টেরিক হিন্ড্রেন্স, বুঝলি তো। সেটা কি স্যার হ্যাঁ বল। স্টেরিক হিন্ড্রেন্স কি? স্টেরিক হিন্ড্রেন্স মানে ধাক্কা ধাক্কি। এই যেমন ধর তোদের ঘরটাতে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমি ধরে নিলাম 60 জনের ক্যাপাসিটি, তোরা 60 জন ওই রুমটাতে বসে ক্লাস করতে পারবি, ঠিক আছে। এবার তোর হয়তো খলিশানের ছেলেগুলো চলে এলো, ওরা ধর আরো 50 জন, দিয়ে বলছে যে চলো এদেরকেও একসঙ্গে ক্লাস করায়, তাহলে যদি একই ওইটুকু রুমে 60 জনের ক্যাপাসিটি, সেখানে যদি আরো 50 জনকে যদি আমি ঢুকিয়ে দিই, তাহলে কি মানে কষাকষি হবে না? যে একটা বেঞ্চে তোরা 4 জন বসিস, সেখানে যদি আরেকজনকে যদি আমি ওখানে অ্যাড করে দিই, ধর ইমরানকে বসিয়ে দিলাম, তাহলে কি কষাকষি হবে না? তো তাহলে সেরকম আর কি কষাকষি, স্টেরিক হিন্ড্রেন্স মানে কষাকষি। আচ্ছা তো এটা একটা স্টেটমেন্ট আমি বলছি, তোরা লিখে নে যে ফর থার্ড পিরিয়ড মেম্বার, আমি সেকেন্ড পিরিয়ড মেম্বারের জন্য লেখালাম যেরকম যে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি তোর 4 হওয়া সম্ভব সেকেন্ড পিরিয়ড মেম্বারদের জন্য। এই যে এখানে আমি একটা লিখেছিলাম, এই যে হ্যাঁ এখানে 1 নম্বর যে নোটটা আমি লিখেছিলাম, আর সেটার উপর আমি অনেকটা এক্সাম্পলও দিলাম। আর সেকেন্ড নোটটা যেটা বলছি, সেকেন্ড নোটটা হচ্ছে তোর ফর থার্ড পিরিয়ড মেম্বার। আচ্ছা কার মাইক বাজছে এটা? নাসিম, চয়ন তোর মাইকটা বন্ধ করতো, চয়নের মাইকটা বন্ধ করতো। হ্যাঁ হ্যাঁ তো থার্ড পিরিয়ড মেম্বার্স ম্যাক্সিমাম পসিবল কোভ্যালেন্সি ইজ 7। আর আমি সেটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে ক্লোরিনে তো কোভ্যালেন্সি কত, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি পসিবল তো 7, কিন্তু হ্যাঁ সব জায়গায় সবই যে 7 বানিয়ে দিবে তা নয়। হ্যাঁ ClF7 স্টেরিক হিন্ড্রেন্স ফিন্ড্রেন্স এগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো এগুলো আর কি ম্যাক্সিমাম কোভ্যালেন্সি তো 7 পসিবল। তো আরেকটা পয়েন্ট যেটা, এটা তোর সেকেন্ড পয়েন্ট ছিল। আচ্ছা তোর আরেকটা জিনিস দেখ, হ্যাঁ আরেকটা পয়েন্ট, থার্ড পয়েন্ট যেটা লেখাই, ফর থার্ড পিরিয়ড মেম্বার, for third period member maximum possible coordination number,
ইজ 6। কোঅর্ডিনেশন নাম্বার জানা আছে না বলবো? কোঅর্ডিনেশন নাম্বার সম্পর্কে জানা আছে না বলবো? বল। বলো হ্যাঁ, বলুন না স্যার। কোঅর্ডিনেশন নাম্বার, হ্যাঁ, নাম্বার অফ সাইড অ্যাটম। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে তো যতগুলো সাইড অ্যাটম থাকবে সেটাকে বলা হয় তো কোঅর্ডিনেশন নাম্বার। যেমন তুই দেখ ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম আছে, সাইড অ্যাটম কতগুলো আছে? 1 2 3 4, চারটে সাইড অ্যাটম। তোর ClF5 তো ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম, পাঁচ দিকে 5টা ফ্লোরিন থাকবে, তাই না? তো সাইড অ্যাটম কটা আছে? 1 2 3 4 5। তো এগুলোকে বলা হয়, তো যতগুলো সাইড অ্যাটম থাকবে সেগুলোকে বলা হয় তো কোঅর্ডিনেশন নাম্বার। তো তাহলে থার্ড পিরিয়ড মেম্বারের জন্য ম্যাক্সিমাম পসিবল কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে তো 6। এবার কোভ্যালেন্সি আর কোঅর্ডিনেশন নাম্বারের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে কোভ্যালেন্সি তো নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস, যেমন এটার ক্ষেত্রে তোর এই ক্লোরিনের জন্য তোর কোভ্যালেন্সি হচ্ছে তোর 7, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার ইয়ে 5 ঠিক আছে? এই 4 4 1 2 3 4 4 কোঅর্ডিনেশন নাম্বার তোর 4। তো তাহলে যতগুলো সাইড অ্যাটম থাকবে সেটাকে বলা হয় তো কোঅর্ডিনেশন নাম্বার, আর তোর যতগুলো কোভ্যালেন্ট বন্ড বানাবে সেটা তোর কোভ্যালেন্সি, ঠিক আছে? তো এটা আর কি। তো নাইট্রোজেনের জন্য ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত হতে পারে রে? না না, নাইট্রোজেনের 5 কবে থেকে হবে? 4 4 4 রে, NH4 প্লাস হ্যাঁ, NH4 প্লাস হ্যাঁ স্যার। 4, ঠিক আছে? ম্যাক্স ভুলে যাচ্ছিস কেন আবার? এরকম অ্যাসেন্ট রিজন এরকম দিয়ে দিবে, তখন বোকা হয়ে যাবি তো, ঠিক আছে? ফর সেকেন্ড পিরিয়ড মেম্বার, ম্যাক্সিমাম, এই সেকেন্ড পিরিয়ড মেম্বারের জন্য কোঅর্ডিনেশন নাম্বার কত হতে পারে? যে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কত? 4 4। কোভ্যালেন্সি তো 4 হচ্ছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার তো ম্যাক্সিমাম 4ই হতে পারে, 4 এর বেশি তো হতেই পারবে না, তাই না? কোভ্যালেন্সি থেকে কোঅর্ডিনেশন নাম্বার সমান অথবা ছোটই হয় সাধারণত, ঠিক আছে? আমি বরং এখানে লিখেও দিই Cn is equal to number of surrounding species, নাম্বার অফ সারাউন্ডিং স্পিসিস। আর কোভ্যালেন্সি হচ্ছে তো নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, ওটা তো আমি অলরেডি লিখে দিয়েছি, ঠিক আছে? তো এবার নেক্সট শুরু করছি, নেক্সট একটা জিনিস বলছি, এটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট যদি, তো আমি যে বললাম যে ইলেকট্রন যে শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করে তো কোভ্যালেন্ট বন্ড বানাচ্ছে। এবার তোর কোন একটা কোভ্যালেন্ট বন্ড এবার বানাচ্ছে, তো এবার ইলেকট্রন শেয়ারিং মানে ইলেকট্রন শেয়ার করে বন্ড বানাচ্ছে। তো ইলেকট্রন শেয়ার করে বন্ড বানানো এটা তো দু রকমের হয়, তোর ফর্মিং বা ফরমেশন অফ বন্ড বাই শেয়ারিং অফ ইলেকট্রনস। তো ইলেকট্রন শেয়ার করে বন্ড ফরমেশন তোর অ্যাকচুয়ালি দু রকমের হয়। একটা তোর অলরেডি আমি ডিসকাস করে নিলাম, কোভ্যালেন্ট বন্ড। আরেকটা টাইপ হয় সেটা হচ্ছে তোর কোঅর্ডিনেশন। একটা টাইপ হয় তো কোভ্যালেন্ট বন্ড, আর একটা তোর হয় মানে কোঅর্ডিনেট বন্ড। এবার তো কোঅর্ডিনেট বন্ড কিভাবে ফর্ম হয় তোরা অলরেডি জানিস, আমি NH4 প্লাসের এক্সাম্পলটাই নিচ্ছি। তুই দেখ নর্মাল অবস্থায় কিরম হয়, কিরম ভাবে জিনিসটা ওয়ার্ক করে আমি বলছি। তো দেখ NH3 অ্যামোনিয়া নর্মাল অবস্থায় ছিল, তুই যদি স্ট্রাকচারটা দেখিস, নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন আর একটা তোর লোন পেয়ার থাকবে, পাশে একটা H+ ধরে এলো। H+ এর এবার কি ফাঁকা ডাব্বা। এবার কোঅর্ডিনেট বন্ড কিভাবে ফর্ম হয়, ধর কারোর কোঅর্ডিনেট বন্ড তখনই ফর্ম হবে তো দুটো কন্ডিশন যদি ম্যাচ করে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোর অক্টেট কমপ্লিট হতে হবে, কমপ্লিট অক্টেট থাকতে হবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে তোর অ্যাকসেপ্টার শুড হ্যাভ at least one vacant, at least না বলাই ভালো,
should have one vacant orbital, should have one vacant orbital। যদি তোর অ্যাকসেপ্টারের ভ্যাকেন্ট অরবিটাল থাকে আর ডোনারের যদি অক্টেট কমপ্লিট থাকে। NH3 দেখ নাইট্রোজেনের অক্টেট কমপ্লিট আছে কি, তো দেখ নাইট্রোজেনের এই ইলেকট্রন, হাইড্রোজেনের এই ইলেকট্রন, নাইট্রোজেনের এই ইলেকট্রন, হাইড্রোজেনের এই ইলেকট্রন, নাইট্রোজেনের এটা, হাইড্রোজেন এটা। নাইট্রোজেনের তোর আগে থেকে তিনটে ছিল, 1 2 3, তিনটে হাইড্রোজেন আসার জন্য আরো তিনটে ও পেলো, 4 5 6, আর লোন পেয়ার দুটো ইলেকট্রন আছে 7 8। তাহলে নাইট্রোজেন কিন্তু তোর অক্টেট কমপ্লিট। এবার H প্লাস, তার তো ফাঁকা ডাব্বা, H প্লাসে কোনো ইলেকট্রন থাকবে নাকি? হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রন ছিল, H প্লাসে তোর নো ইলেকট্রনস, ফাঁকা ডাব্বা। তাহলে কি করবে, এই লোন পেয়ারটা গিয়ে এই ফাঁকা ডাব্বাতে রেস্ট করবে, জাস্ট লাইক রেস্ট রুম, ঠিক আছে? তো এরকম এই ফাঁকা ডাব্বা থেকে ইলেকট্রনটা থাকবে, তো থাকার ফলে তৈরি করবে NH4 প্লাস, NH4 প্লাস। এটা স্ট্রাকচারটা কেমন হয়, নাইট্রোজেন, এখানে H, আর এই তিনটে হাইড্রোজেন, তো এরকম ভাবে জিনিসটা ওয়ার্ক করে। তো এবার প্লাসটা আছে তোর হাইড্রোজেনের কাছে ছিল, প্লাসটা তো হাইড্রোজেনের কাছে থেকে গেল, তো NH4 প্লাস তোর এরকম, বুঝতে পারলি? তো এবার কোঅর্ডিনেট বন্ড তোরা এরকম ভাবে ভাবতে পারিস যে এরকম যে ধর দুই বন্ধু ধর কলেজে এসেছে, এক বন্ধু ধর বড় লোক আছে, তার নিজের ফ্ল্যাট আছে, আরেক বন্ধু সে হোস্টেল পাচ্ছে না, কিংবা হোস্টেলে গিয়েও তার টাকা দেওয়ার ক্ষমতা নেই, এরকম ব্যাপার। তাহলে বড় লোক যে বন্ধুটা, সে বললো যে চলো আমার তো নিজের ঘর আছে, আবার একটা ফাঁকা ঘরও আছে, মানে দেওয়ার মানে সেখানে আমি তোমার সাথে শেয়ার করতে পারবো রুমটা, তো চলে এসো তুমিও থাক। তো এখানে জাস্ট ইলেকট্রনটা শেয়ার করছে, কিন্তু ইলেকট্রনটা কিন্তু ওর নামে লিখে দেয়, ঠিক আছে? ইলেকট্রনটা এখানে জাস্ট শেয়ার করছে, ওর নামে কিন্তু লিখে দেয়নি। তো যার জন্য এই টাইপের বন্ডকে বলা হয় তো কোঅর্ডিনেট বন্ড। এবার এখানে কিছু দিগ্গবান ব্যক্তি থাকবে যারা অলরেডি বলবে যে স্যার NH4 প্লাসের স্ট্রাকচার তো আমরা বইয়ে এরকম দেখেছিলাম, হ্যাঁ এরকম স্ট্রাকচার দেখেছিলাম, আপনি এখানে এরকম স্ট্রাকচার কেন আঁকালেন? বল, কারো কি কোশ্চেন আসছে মাথায়? কোনটা ঠিক, ইএসএ ইয়া ইএসএ, কোনটা ঠিক আছে? হ্যাঁ বল। সেকেন্ডটা কেন ফার্স্ট এরটা ভুল? এই কোঅর্ডিনেশনটা ঠিক হবে, ফার্স্ট এরটা ভুল? ভুল আছে মানে ওটাতে আছে পারপোজটা মাথায় চলে আসতে পারে। দেখ আমি বল দিচ্ছি, নাইট্রোজেনের মাথায় তো পড়ে না। হ্যাঁ নাইট্রোজেনের মাথায় প্লাস আসবে, হাইড্রোজেনের মাথায় প্লাস আসবে না, হ্যাঁ আচ্ছা দেখ দেখ দুটোই ঠিক আছে, দুটোই সঠিক আছে, দুটোই সঠিক আছে। কি বলছি দেখ, তোদের লাস্টে মানে এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা হবে সেটা হচ্ছে তোর ফর্মাল চার্জের উপরে টপিক হবে, সেই টপিকে গিয়ে আমি বলবো তোদেরকে। ধর এই যে এটার এই এক্সাম্পলটা দিয়ে বলে দিচ্ছি, তো নাইট্রোজেনের যে এই যখন আমি কোঅর্ডিনেট বন্ড শো করব, কোঅর্ডিনেট বন্ড যখন শো করবো তখন তো এরকম ভাবে অ্যারো দিয়ে শো করতে হয়। এবার এটাকে যখন আমি কোভালেন্ট বন্ডের আকারে যখন আমি দেখাতে যাব কিনা, তখন তোকে কি করতে হবে বলতো, এই কোঅর্ডিনেট বন্ড ভেঙে যখন তুই সিঙ্গেল বন্ড বানিয়ে দিবি, জাস্ট লাইক এরকম যে তুই এরকম বানালি যে নাইট্রোজেন হাইড্রোজেন, এখানে তিনটে হাইড্রোজেন অলরেডি আমি আঁকিয়ে দিই। তো যখনই তুই কোঅর্ডিনেট বন্ড ভেঙে তুই কোভ্যালেন্ট বানাবি, তখন ডোনারের মাথায় তুই প্লাস চিহ্ন দিবি, মানে এক্সট্রা একটা প্লাস চার্জ তুই অ্যাড করে দিবি, আর অ্যাকসেপ্টারের মাথায় একটা তুই মাইনাস চার্জ অ্যাড করে দিবি। যে অ্যাকসেপ্টার হবে তার মাথায় তুই একটা মাইনাস চার্জ অ্যাড করবি, আর যে ডোনার হবে সে তোর তার মাথায় একটা তুই প্লাস চার্জ অ্যাড করবি। এখানে তোর দেখ NH4 প্লাসে তোর ডোনার হচ্ছে তোর নাইট্রোজেন, আর অ্যাকসেপ্টার হচ্ছে তোর H প্লাস। তাহলে ডোনার নাইট্রোজেনের মাথায় একটা তোমার প্লাস চার্জ অ্যাড করে দিলাম, আর অ্যাকসেপ্টার কি এখানে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের মাথায় আগে তো একটা প্লাস চার্জ ছিল, তার সাথে একটা মাইনাস চার্জ অ্যাড হয়ে গেল। তাহলে প্লাস আর মাইনাস যদি তোর একটা একটা চার্জ যদি অ্যাড হয়, তাহলে নেট চার্জ কত হয়ে গেল? জিরো। বল জিরো, তো জিরো হয়ে গেলে তাহলে কি এটা নর্মাল H লিখে দিলাম। তো দেখ এই স্ট্রাকচারটাই তো এই স্ট্রাকচারটা, বল এই দুটো স্ট্রাকচার তো সেম, এটাই তো আঁকিয়েছি, কিরে বুঝলি? তো এটাই হচ্ছে ঘটনা, কোঅর্ডিনেট বন্ড যখন তুই ভাঙবি তখন তো এরকম বানাতে হবে। এবার তোর কিছু কিছু কোশ্চেনে এমন তুই কোশ্চেন পাবি যে কোশ্চেনে তোকে বলবে যে একটা মলিকিউলের নাম বলে দেবে, দিয়ে তোকে বলবে যে সেই মলিকিউলটাতে তোর কতগুলো কোঅর্ডিনেট বন্ড আছে,
তখন তোর ধর NH4 প্লাস এর এক্সাম্পলটা দিয়েছে, NH4 প্লাসে কতগুলো কোঅর্ডিনেট বন্ড আছে, তাহলে তো সেখানে অপশনে একটা 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4টে অপশন। কোন অপশনটা কানেক্ট করবি, তোরা হয়তো 0 মেরে দিয়ে চলে আসবি, কিন্তু গলত হতো। তো যখন তো কোঅর্ডিনেট বন্ডের কোশ্চেন আসবে কি না, কোঅর্ডিনেট বন্ড কতগুলো আছে, তখন তোকে এমন একটা স্ট্রাকচার রাখতে হবে যে স্ট্রাকচারটা ম্যাক্সিমাম কোঅর্ডিনেট বন্ড পসিবল, সেরকম একটা স্ট্রাকচার রাখতে হবে। NH4 প্লাসে ম্যাক্সিমাম তুই একটাই কোঅর্ডিনেট বন্ড আঁকাতে পারবি, তাহলে তখন তোকে এই স্ট্রাকচারটা আঁকিয়ে তোকে সলভ করতে হবে অ্যান্সার, তোর অ্যান্সারটা সঠিক হবে। ঠিক আছে? আর যখন তোর কোঅর্ডিনেট বন্ডের কোশ্চেন আসবে না, নর্মাল যে কোনো কোশ্চেন আসছে, তখন তুই এই স্ট্রাকচারটা আঁকিয়ে তুই সলভ করতে হবে। তো তাহলে এক্সামিনার কি ভেবে কোশ্চেনটা দিচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার ধর অপশন এমনটাই ছিল যে 0 2 3 4 ছিল, হয়তো ধর অপশনে 0 2 3 4 ছিল অপশনে, তাহলে তোকে অবশ্যই 0টাতে কারেক্ট মারতে হবে, কারণ তোর 2 3 4 তো হওয়া এমনিতেও সম্ভব না। তার মানে এক্সামিনার নিশ্চয়ই এই স্ট্রাকচারটা থেকেই কোশ্চেনটা করেছে। আর যদি তোর অপশনে 1 থাকতো, তাহলে তোকে বুঝে নিতে হতো যে এক্সামিনার এই স্ট্রাকচারটা থেকে কোশ্চেন করেছে। তো এটা এক্সামিনারের মন বোঝা কিন্তু জরুরি, কোশ্চেন কিরকম ভাবে কি মনে দিচ্ছে সেই অনুযায়ী, যে লাস্টে তোরা শুনিস যে এই কোশ্চেনটা বোনাস গেল, এই কোশ্চেনটা বোনাস গেল, এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেনে তো ঝামেলাটা হয়, যে এক্সামিনার এইভাবে কোশ্চেন দিয়েছিল, ছেলেপেলেরা ভাবছে এইরকম, যে তখন কন্ট্রাডিকশন তৈরি হয়। তো ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বল এক্সিস্টেন্স নন এক্সিস্টেন্সের উপরেই। আমাকে বল BeF2 এক্সিস্ট করবে, বল BeF2 এক্সিস্ট না নন এক্সিস্ট? হ্যাঁ, অ্যান্সার। রায়ান, আনিস, করবে তো? হ্যাঁ, করবে করবে। BeF2, আর এটা তো কোভ্যালেন্ট না আয়নিক রে? आयनिक BeF2 नहीं, कोवैलेंट होता है। सेकेंड पीरियड सेकेंड গ্রুপের অ্যালকালি আর্থ মেটাল গ্রুপের তো বেরিলিয়াম একমাত্র, যে বেরিয়ামের সমস্ত হ্যালাইড গুলো তোর কোভ্যালেন্ট ইন নেচার হয়, মানে বেরিলিয়াম তোর হচ্ছে কোভ্যালেন্ট বন্ডই মানে সব সময়, অক্সাইড নে, হাইড্রাইড নে, হ্যালাইড নে, তোর ওগুলো তো কোভ্যালেন্ট হবে। ঠিক আছে? কিন্তু বাকি মেম্বার গুলো মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এদের তোর আয়নিক বানাবে। বেরিলিয়াম তোর কখনোই আয়নিক বন্ড বানায় না, খেয়াল রাখবি। BeF2 তোর কোভ্যালেন্ট বন্ড হবে। ঠিক আছে? আর অলরেডি আমি তোকে দেখাবো যদিও, অ্যালবেলিকা CBI কোভ্যালেন্ট ইন নেচার। ঠিক আছে? তো দেখ BeF2 তোর কোভ্যালেন্ট হবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা মাইন্ডে রাখার বিষয়, যে কোনো একটা জিনিসে যখন এক্সিস্ট্যান্ট নন এক্সিস্ট্যান্টে কোশ্চেন দেবে, ফার্স্ট কাজ হলো তোর এটাই, যে চেক করা যে সেটা আদৌ কোভ্যালেন্ট তো, তারপরে তুই কোভ্যালেন্টের নিয়ম দিয়ে তুই সলভ করবি। আদৌ ওটা কোভ্যালেন্ট যদি না হয়, আয়নিক হয়, আয়নিকের জন্য আলাদা রুলস আছে, সেই সব রুলস থার্মোস্টেবিলিটি ওই সব দিয়ে সলভ করতে হয়, তো সেটা আমি শেখাবো। তো সেটাই আগে তোর ফার্স্ট টাস্ক করলো, যেটা আদৌ কোভ্যালেন্ট কি আয়নিক সেটা তোর চেক করা। BeF2 একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। আচ্ছা, BeF2 সাথে ধর দুটো ফ্লুরিন আমি অ্যাড করালাম, দিয়ে আমি বানাচ্ছি BeF4 2 মাইনাস। আমাকে বল, ইজ ইট এক্সিস্ট অর নন এক্সিস্ট BeF4 2 মাইনাস? BeF4 এক্সিস্ট করবে না নন এক্সিস্টেড, বল? হ্যাঁ, কি রে, হলো না? দেখ, বেরিলিয়ামে তোর গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল, তোর তোর সেকেন্ড গ্রুপের এলিমেন্ট, তাহলে তোর নিশ্চয়ই হবে তোর 2s2 2p0, সেটা 1s2 2s2 2p0, তাহলে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন এটা, তো 2s2 তে তোর আঁকিয়ে দিলাম, এটা হবে। হ্যাঁ, এবার তোর যখন তোর এক্সাইটেশন স্টেট 1 আসবে, তখন কি হবে, এই যে পেয়ার্ড ইলেকট্রন এটা তোর ভাঙবে, তো তোর 2s1 বানাবে, আর 2p তে 3টে ফাঁকা অরবিটাল আছে, সেখানে তোর একটা ইলেকট্রনকে পাঠিয়ে দেবে, 2p1 বানিয়ে দেবে। সম্ভব তো এটা? একটা পেয়ার্ড ইলেকট্রন ভাঙলে তো দুটো আনপেয়ার্ড তৈরি হবে, তো দুটো আনপেয়ার্ডের তোর দুটো ফ্লোরিন অ্যাড হয়ে যাচ্ছে, দিয়ে তোর ক্রিয়েট করছে তোর BeF2। এবার চেক করে দেখ,
দুটো ফাঁকা অরবিটাল অলরেডি এখানে অবস্থান করছে, দুটো ফাঁকা অরবিটাল কিন্তু অলরেডি আছে। তো তাহলে দুটো এফ মাইনাস, তোর একটা এফ মাইনাস আর আরেকটা এফ মাইনাস, এরা দুজনে যে মাইনাস চার্জ এটাকে এখানে স্টে করাবে, এখানে স্টে করাবে, তাহলে দিয়ে আলটিমেটলি গিয়ে তোর বি এফ ফোর টু মাইনাস তোর তৈরি করবে। তো এটা তো পসিবল, ये পসিবল है। আর এটা কেন পড়াচ্ছি, তোরা জুবাইর স্যারের ক্লাস করছিস অলরেডি অর্গানিক, সেখানে একটা কম্পাউন্ডের নাম পাবি Na2BeF4, ঠিক আছে? তোরা এইসব অ্যারোমেটিক কম্পাউন্ড যখন পড়াবি তখন তোর এই ফ্লুরিনেশনের জন্য Na2BeF4 কাজে লাগানো হবে, তখন তোর দেখবি BeF4 2 মাইনাস ক্রিয়েট করছিল, আর BeF4 2 মাইনাসের যে দুটো F মাইনাস, এই F মাইনাসটা গিয়েই অ্যাটাক করবে তোর এই অ্যারোমেটিক মানে যে তোর বেনজিন রিং, সেই বেনজিন রিংয়ে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড। আর ইভেন তোরা যখন পি ব্লক পড়েছিলি তখনও নিশ্চয়ই Na2BF4 এর BeF4 এর নাম, এই H ব্লক পড়েছিলি তখন তো কিন্তু এই কম্পাউন্ডের নাম তোরা কিন্তু পেয়েছিস অলরেডি, ঠিক আছে? সেজন্য আননোন কম্পাউন্ড না, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, লিঙ্কড কোশ্চেন এটা অ্যাকচুয়ালি এস ব্লকের সাথে। আচ্ছা, সেকেন্ড কম্পাউন্ডের নাম বলছি, ধর তোর BeF2 এর সাথে BeF2 প্লাস 3F মাইনাস দিয়ে ধর আমি ক্রিয়েট করার চেষ্টা করছি BeF5 3 মাইনাস। বল এটা কি এক্সিস্ট করবে? বল বল না রায়ান, হ্যাঁ রায়ান, করবে না, করবে না, কারণ তোর পাঁচটা এই এবারে দুটো ছিল, তিনটে মানে ফাঁকা অরবিটাল তো নেই, দুটো ফাঁকা অরবিটাল আছে, তাই না? ফাঁকা অরবিটাল দুটো আছে, তাহলে দুটো ফ্লোরিন এসে যুক্ত হতে পারবে, তিনটে ফ্লোরিন তো ऐड नहीं हो सकता, तो ये नहीं, নন এক্সিস্ট, নন এক্সিস্ট, ये পসিবল नहीं है। আচ্ছা, এটা বল BF3, BF3 ধর কোঅর্ডিনেট এই কোভালেন্ট বন্ড বানাবে না আয়নিক বন্ড বানাবে BF3? BF3 আয়নিকটা কোভালেন্ট, রাইট? আয়নিক কোথায়? পি ব্লকের এলিমেন্ট তোর আয়নিক, হুম, তোর কোভালেন্ট, BF3 তো কোভালেন্ট, BF3 প্লাস 3F মাইনাস। তো এটা কিন্তু জরুরি, কোনটা কোভালেন্ট কোনটা আয়নিক সেটা খুঁজে বার করা। হ্যাঁ, তো দেখ কি করে বার করবো? কি করে বার করে, এগুলো জানতে হবে। বোরন কোনোদিন আয়নিক বন্ড বানাতে শুনেছিস নাকি তুই কোনোদিন? বল। না তাহলে তাহলে এটা তো মেমোরাইজ করতে হবে। নেভার নেভার ফরগেট ইউ আর স্টাডিং ইনঅর্গানিক কেমিস্ট্রি। BF3 কোনোদিন আয়নিক বন্ড বানাবে না, এই বোরন কোনোদিন আয়নিক বন্ড বানাবে না, কোভালেন্ট বন্ডই তো বানাবে। BF3 তো কোভালেন্ট বন্ড। তো BF3 এর সাথে তিনটে F যুক্ত করাচ্ছি, না তিনটে F নয়, একটা F যুক্ত করি আগে, তারপরে দেখছি। F মাইনাস একটা অ্যাড করাচ্ছি, অ্যাড করিয়ে তোর BF4 মাইনাস ক্রিয়েট করছি। পসিবল? বল পসিবল এটা BF4 মাইনাস? হুম, দেখ গ্রাউন্ড স্টেটে বোরনের কনফিগারেশন আঁকা, তোর বোরন তোর 2s2 2p1 2s2 2p1, বাকিরা সব চুপচাপ তো, আনিস তারপরে আর সবাই চুপচাপ দেখছি। এই তো আছে। হ্যাঁ, একজনকে বেরিয়ে গেল, কে বেরোলো? আরে বাবা যাই হোক, বাদ দে। দেখ 2s2 2p1, তো এবার স্বাভাবিকভাবে তোর এক্সাইটেশন স্টেট 1, এখানে তোর 2s1 বানাবে আর তোর 2p2, তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, তিনটে ফ্লোরিন এখানে এসে অ্যাড হবে, তিনটে ফ্লোরিন এসে এখানে তোর অ্যাড হবে, ঠিক আছে? তাহলে তোর তিনটে BF3 বানাচ্ছে। এবার তোর F মাইনাস, যেটা F মাইনাস এসে কি এই ফাঁকা অরবিটাল এসে স্টে করবে, বন্ড বানাবে, দিয়ে তোর BF4 মাইনাস ক্রিয়েট করে দেবে। তো এটা তো পসিবল, ये तुम्हारा पॉसिबल है, ঠিক আছে? থার্ড এক্সাম্পল, ফোর্থ এক্সাম্পল নিচ্ছি, বল BCl3 প্লাস Cl মাইনাস, তোর BCl4 মাইনাস পসিবল? হ্যাঁ হ্যাঁ
পসিবল, ये भी পসিবল। এবারে হ্যাঁ হ্যাঁ, না এই যে ফাঁকা অরবিটালটা থাকবে, ফাঁকা অরবিটালটা এসে থাকবে, তাই না? তারপরে বল BCl3 হলো CCl4 বল। CCl4 এক্সিস্ট করে? অবশ্যই। কার্বন 4টে কোভ্যালেন্সি অসম্ভব। CCl4 প্লাস 2Cl মাইনাস, এখান থেকে তোর CCl6 माइनस 2 माइनस बनाচ্ছি, पॉसिबल? क्या ये पॉसिबल है? अरे नहीं रे, सेकंड पीरियड मेंबर है, मैक्सिमम कोवैलेंस तो 4 ही হওয়া সম্ভব। 6 হওয়া তো সম্ভবই না। আমি তো ওটাই নোটে লিখলাম যে সেকেন্ড পিরিয়ড মেম্বারের জন্য ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4 ই হতে পারবে, 4 এর বেশি কোনোদিন হওয়াই সম্ভব না। 4 এর বেশি দেখলে কেটে দিবি। আর থার্ড পিরিয়ড মেম্বারের জন্য 7 হওয়া সম্ভব, 7 এর বেশি হওয়া সম্ভবই না। তার মধ্যেও কিছু এক্সেপশন আছে, ঠিক আছে? আচ্ছা, এটা তো এক্সেপশনই না, এটা তো হওয়া সম্ভবই না, মানে নরমাল কমন সেন্স থেকে হবে। অক্টেট পোর্শন করতে পারবে। হ্যাঁ, অক্টেট পোর্শন করা সম্ভব না। তারপরে বল SiF4 কি হবে? প্লাস এটা SiF4 এক্সিস্ট করে? আরে কার্বন গ্রুপের তো সম্ভব, কার্বন গ্রুপের এলিমেন্ট তো, কার্বন সিলিকন। যে এটার সাথে তো দুটো F যুক্ত করছি, যে তোর SiF6 2 মাইনাস বানানোর চেষ্টা করছি, সম্ভব? হবে হবে 6 এখানে কোভ্যালেন্সি কত? 6। থার্ড পিরিয়ডের মেম্বার অক্টেট এক্সপ্যান্ড করতে পারবে, তাহলে এটা পসিবল। 7 নম্বর এটা বল SiCl4 প্লাস 2Cl মাইনাস, এখান থেকে আমি বানানোর চেষ্টা করছি SiCl6 2 মাইনাস, পসিবল? বল। हाँ सेम, किंतु ये पॉसिबल नहीं है, एक्सेप्शन है, ये एक्सेप्शन है। स्टेरिक हिंड्रेंस, रीजन स्टेरिक हिंड्रेंस। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে তোদের। তোদের তোরা অলরেডি সিনিয়রদের কাছে শুনেছিস হয়তো, আমি বললে তোরা বিশ্বাস করবি না, যারা সিনিয়র তাদের কথা বিশ্বাস করবি। ইনঅর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন তোর এক্সেপশন থেকেই আসে, ঠিক আছে? एक्सेप्शन थे राशिबुद्दीन से है, हाँ जिसमें ज्यादा एक्सेप्शन है वहीं से क्वेश्चन आता है। हाँ, ঠিক আছে? তো এই তোমার এক্সেপশন है, रीजन হচ্ছে তো স্টেরিক হিন্ড্রেন্স। হ্যাঁ বল। स्टेरिक हिंड्रेंस की কষাকষি দেখ, তোর সিলিকনের তুই স্ট্রাকচারটা দেখ, সিলিকন আছে 6টা ফ্লোরিন, এফ 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 1 2 3 4 5 এফ, 6টা ক্লোরিন, ছোট ছোট ফ্লোরিন তো যুক্ত হচ্ছে সিলিকনের সাথে, ঠিক আছে? এবার যখন তুই ক্লোরিনকে নিবি কি না, ক্লোরিন তো তোর আকারে বড়, তাই না? দেখ, তো ক্লোরিন তো 4টে ক্লোরিনের জায়গা দখল করে নিচ্ছে, আরো দুটো ক্লোরিন যে আসবে জায়গায় নেই, বসার জায়গায় নেই, তাহলে বসবে কিভাবে? তাহলে 4 জনের সাথেও বন্ড বানাবে, বাকি 2জন ক্লোরিনের সাথেও বন্ড বানাতেই পারবে না। কষাকষি হচ্ছে না, দেখ দেখ, বুঝতে পারছিস তো? ক্লোরিনের আকার তো ছোট, তার জন্য এটে যাচ্ছে, কিন্তু 6 জন ক্লোরিন তো আটবে না, তাহলে ये तुम्हारा नहीं पॉसिबल है स्टेरिक हिंड्रेंस। এটা তোরা লিখে নে। হ্যাঁ বল। क्लोरीनরা ভাষা বুঝতে পারবে না, আকার ছোট না। দেখ দেখ, টোটোতে যখন তোরা উঠছিলি, তো পাতলা পাতলা দুজন তো পাতলা পাতলা 3 জন তো একটা সিটে বসে বসে তো তোরা যাচ্ছিলি স্কুলে, যাচ্ছিলি না? এবার ওখানে যদি তোর মোটা মোটা 2 3 জনকে বসাবো ভাবিস, বসতে পারবি? আমাকে, আনিসকে, আর হয়তো ইয়েকে, আরেকজন হয়তো চয়নকে বসিয়ে দিলাম, 3 জন মিলে বসে চলে গেলাম, কিন্তু ওখানে যদি মিজানুর, তারপরে রায়হান, ইমরান, এই 3 জন বসবো হবে, আর শহীদুল্লাহ, মিজানুর রহমান, রায়হান আর শহীদুল্লাহ ধর বসবো বললো, পারে বসতে? মোটা মোটা 3 জন, এটাও তাই হবে স্যার, হবে হবে, ঠিক আছে হবে, তোদের হবে, কিন্তু এদের ক্ষেত্রে হয় না স্টেরিক হিন্ড্রেন্স। আচ্ছা ये बताओ, नेक्स्ट एग्जांपल নিচ্ছি, বল PCl5 প্লাস, এর সাথে আমি Cl মাইনাস অ্যাড করাচ্ছি, অ্যাড করে আমি PCl6 মাইনাস বানানোর চেষ্টা করছি, সম্ভব? এটা হবে হবে, পসিবল है, ये पॉसिबल है। থার্ড পিরিয়ডের মেম্বার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি তো 7 অবধি নিয়ে যেতে পারবে, এটা 6 অবধি নিয়ে গেছে, সম্ভব।
ये पॉसिबल है। अच्छा ये बताओ ফ্লুরিন, ফ্লুরিনের সাথে আমি একটা F- ऐड করাচ্ছি, ऐड করে আমি বানানোর চেষ্টা করছি F3-, ये पॉसिबल है क्या? না না नहीं, नहीं हो सकता। F2 তোর দেখ ফ্লোরিন, ফ্লোরিন সিঙ্গেল বন্ড বানিয়েছিল, F- এসে তো কোথায় যুক্ত হবে, তাই না? অক্টেট কমপ্লিট তো, এরও তোর 3p6 হয়ে আছে, এরও তোর 3p6 হয়ে আছে, তোর 3d তো এদের নেই যে সেখানে গিয়ে তোর আরেকটা ফ্লোরিন এসে যুক্ত হবে, তাই না? তো তাহলে F3- এ পসিবল নেই, কারণ তোর রিজন বলছি, রিজন হচ্ছে তোর দেয়ার ইজ নো ভ্যাকেন্ট অরবিটাল। আগের জন্য PCl5 এর জন্য তোর ভ্যাকেন্ট একটা ডি অরবিটাল ছিল, সেই ডি অরবিটালে গিয়ে Cl- যুক্ত হচ্ছিল, কিন্তু F এ তো সেরকম ডি অরবিটাল নেই ফাঁকা, তাহলে তো সে কি করে বন্ড বানাবে F3-, তাই না? দেয়ার ইজ নো ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট, ঠিক আছে? F2 আর F- এর হয়ে গেল। আচ্ছা সিমিলারলি তাহলে বল Cl2 এর সাথে Cl- অ্যাড করব ভাবছি, দিয়ে আমি Cl3- বানাবো ভাবছি, সম্ভব? দেখ ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ক্লোরিনের তো ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাহলে Cl3- বানানো উচিত ছিল, কিন্তু फिर भी नहीं बनता ডিউ টু স্টেরিক রিপালশন। রিপালশন হিন্ড্রেন্স হ্যাঁ, এখানে তো ফাঁকা F3- বানানোর রিজন হচ্ছে তোর ভ্যাকেন্ট ডি অরবিটাল, ভ্যাকেন্ট অরবিটালই প্রেজেন্ট নেই, কিন্তু Cl3- না বানানোর পেছনে রিজন হচ্ছে তোর ডিউ টু ইলেকট্রন স্টেরিক রিপালশন। ওই স্টেরিক হিন্ড্রেন্স হ্যাঁ স্টেরিক হিন্ড্রেন্স, ইলেকট্রন, হ্যাঁ। 11th এক্সাম্পল নিচ্ছি, তাহলে বল Br2 আর Br- বানিয়ে Br3- বানাবো ভাবছি, পসিবল? হ্যাঁ ये पॉसिबल है, কারণ তোর ব্রোমিনের আকারটা বেশ বড় সড়ো আকার, হুম, ইলেকট্রন এটা তোর আকারে বেশ বড়, আর তোর ভ্যাকেন্ট ডি অরবিটালও আছে, তাহলে তো এটা তো বানাতে পারবে, ঠিক আছে? আগের বারটা যে বললেন বড়টার জন্য স্টেরিক হিন্ড্রেন্স হবে। আরে তুই বুঝলি না তো, দেখ তোর এটার ক্ষেত্রে তোর আটাটি ক্লোরিনের ক্ষেত্রে বললেন সেন্ট্রাল না অ্যাটমের বড় বড়, চারদিকে কি এরা দুজন তো আটাতে পারবো না তো, তাই না? তার জন্য তোর স্টেরিক হিন্ড্রেন্স, আর তোর ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন স্টেরিক রিপালশন, মানে তোর ক্লোরিনের আকারটা ব্রোমিনে তো বড় না। বড়, মানে তুই বুঝলি না, ক্লোরিন এখানে আছে, আর তোর আর দুটো ক্লোরিন, ঠিক আছে, আর দুটো ক্লোরিন, ঠিক আছে, তিনটে ক্লোরিন হলো। আরে সেন্ট্রাল ক্লোরিনে তোর কিছু লোন পেয়ার ছিল তো, কটা লোন পেয়ার আছে ক্লোরিনের? Cl2 তে তো ক্লোরিন আর ক্লোরিন কটা লোন পেয়ার প্রেজেন্ট আছে বল? তিনটে লোন পেয়ার প্রেজেন্ট আছে, একটা দুটো তিনটে লোন পেয়ার, একটা দুটো তিনটে লোন পেয়ার, একটা দুটো তিনটে লোন পেয়ার, এরও কি একটা দুটো তিনটে লোন পেয়ার, এরও কটা একটা দুটো তিনটে লোন পেয়ার, ভাব এতগুলো ইলেকট্রন, রিপালশন, জোরদার রিপালশন লাগবে কি না? লাগবে তো রিপালশন, তো সেই জন্য তো আমি লিখলাম ডিউ টু ইলেকট্রন স্টেরিক রিপালশন। হ্যাঁ এখানে সাইজে এটে তো যাবে, কিন্তু ইলেকট্রন রিপালশন প্রচুর। আর Br3- এর ক্ষেত্রে কি, Br3- এর ক্ষেত্রে ব্রোমিনের তো আকারটা বেশ বড় সড়ো আকার, এত বড় ব্রোমিন, তো এরও তো তিনটে লোন পেয়ার আছে, ধর এই লোন পেয়ার, এই লোন পেয়ার, আরেকটা ব্রোমিন এসছে, তারও তো লোন পেয়ার তিনটে, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, আরেকটা ব্রোমিন এসেছে, তারও তিনটে লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার। লোন পেয়ার গুলো তো দূরে দূরে আছে রে, তাদের মধ্যে কি কোনো রিপালশন আর থাকবে নাকি? কোনো রিপালশন নেই তো, তাহলে এখানে তো নো রিপালশন, তাহলে তো এটা পসিবল হবে Br3-, কিন্তু Cl3- অতটাও বড় না যে রিপালশনটাকে ও মানে ওভারটেক করতে পারবে, রিপালশন ওখানে লাগবেই। SiCl6 কি বললেন এটা বড়, আরে ব্যাখ্যা দিলেন বড়, হ্যাঁ ক্লোরিনের আকার সিএলটাকে বড়, হ্যাঁ আকারে বড়, আটবে না তো, হ্যাঁ হ্যাঁ। আর এখানে কি, এখানে তো ব্রোমিনেরও তো আকার এখানে বড় তো লোন পেয়ার গুলোর মধ্যে আটবে। ইলেকট্রন রিপালশন, ওখানে তো এখানে ইলেকট্রনের মধ্যে রিপালশন, আর এখানে তোর সাইজে আটছে না, এখানে সাইজটা ম্যাটার, এখানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে তো সাইজ, প্রবলেম ইজ
সাইজ। আর এখানে তোর আর Cl3 মাইনাসের ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে, তোর প্রবলেম ইজ লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ারে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনগুলো হচ্ছে এখানে তো প্রবলেম, মানে ওরা ইলেকট্রনগুলোর মধ্যে তো রিপালশন শুরু হয়ে যাচ্ছে, বুঝলি? আর তো ব্রোমিনের ক্ষেত্রে লোন পেয়ারগুলো বেশ দূরে দূরেই আছে, তার জন্য তো রিপালশন কোন রকম লাগবে না, তার জন্য Br3- এটা তো পসিবল হয়। সিমিলারলি বল I2 I- এর সঙ্গে অ্যাড করে আমি I3- বানাবো, বলছি সম্ভব? হ্যাঁ, ये भी পসিবল है। আরে আয়োডিনের আকার তো আরো বড়, হবে। আয়োডিনের আকার তো আরো বড়, তাই না? কোনো রিপালশন লাগবে না, আবার তোর ওর ভ্যাকেন্ট ডি অরবিটালও আছে, ঠিক আছে? তো সেটাই আর কি। তো এগুলো পড়ানোর কারণ হচ্ছে তোর আমি যেটা তোদেরকে পড়ালাম Na BF4 2- যেটা বানালাম, তোর এরকম একটা কম্পাউন্ড পাবি, Na2BF4 বলে একটা কম্পাউন্ড পাবি, কমপ্লেক্স ফর্মেশন অফ বেরিলিয়াম, এই হ্যাঁ, কমপ্লেক্স ফর্মেশন অফ বেরিলিয়াম। তো সেখানে গিয়ে কিন্তু এই এই জিনিসগুলো আবার করবি, তার জন্য এগুলো আর কি বলা, কারণ তখন গিয়ে বোঝানো সুবিধা হয়। এই তোদেরকে বললাম যে দুটো চ্যাপ্টার করলে তোর গোটা ইনঅর্গানিকের স্ট্রং বেস তৈরি হয়ে যাবে, কেমিক্যাল বন্ডিং আর তোর কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এই দেখ, এটা তোর অ্যাকচুয়ালি এস ব্লকের কোশ্চেন, কিন্তু তোর পড়াচ্ছি আমি কেমিক্যাল বন্ডিং এ, কারণ লিঙ্কড, এটা ইন্টারলিঙ্কড, বুঝলি? কিন্তু বেরিলিয়ামের প্রপার্টি। 2 নম্বর আরেকটা যেটা তোর BF4- এ পড়ালাম, BF4- তারপর তোর BF3 BCl3, এইসবের উপরে তোর বন্ড অ্যাঙ্গেল, বন্ড স্টেবিলিটি, বন্ড স্ট্রেংথ, এইসবের উপরে কিন্তু কোশ্চেন আসে, BF4- BF3 BCl3 এগুলোর উপরে। তার জন্য তোর এইসবের এক্সাম্পলগুলো আমি তোদেরকে করালাম। থার্ড হচ্ছে তোর সিলিকনে যে SiF6 বানানোর যে কথাটা আমি বললাম না, SiF6 পসিবল কিন্তু SiCl6 পসিবল না। ওটা কারণটা হচ্ছে তোরা যখন 12-এ উঠবি তোর কার্বন গ্রুপ পড়তে হবে তোকে, পি ব্লকে যেটা তো সেকেন্ড পার্ট, কার্বন ফ্যামিলি পড়তে হবে, তখন তোদের এইসব কাঁচ ফরমেশন, গ্লাস ফরমেশন কিন্তু আসে। একটা ছোট্ট একটা টপিক আছে গ্লাস ফরমেশন, সেখানে তোরা দেখবি H2SiF6 বলে একটা কম্পাউন্ডের নাম পাবি। তো তখন তোকে জানতে হবে যে এই SiF6 তো পসিবল হয়, কিন্তু অন্যান্য যেগুলো SiCl6, SiBr6 বা SiI6 ওগুলো তোর পসিবল না। কারণ ওগুলো পসিবল না, কারণ আমি বললাম স্টেরিক হেড্রেস, কষাকষি। কিন্তু H2SiF6 এটা তো পসিবল, তো সেখানে তোর ইচিং অফ গ্লাস বলে একটা টপিক পাবি, তো সেখানে তোর কিন্তু এই কম্পাউন্ডটা তোর নাম আবার পাবি, ঠিক আছে? এক নম্বরটা পড়ালে, হ্যাঁ, এক কি নম্বরটা পড়িয়েছিলেন BF4, এই তো BF4, এই যে BF4 এই যে বানালাম, এই যে Na2BF4। ও আমি ছিলাম না, আচ্ছা, ঠিক আমি আছে, রেকর্ড করে নিয়েছি। অসুবিধা নেই, আমার এখানে রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, তো H2SiF6 এর ঘটনা এই জন্য আমি তোদেরকে পড়ালাম, মানে তোদেরকে যে মানে ইয়ার্কি করে পড়াচ্ছি বা একদম যা মনে আসছে পড়াচ্ছি তা নয়, এগুলো তো কিন্তু পরীক্ষায় আসে এই টাইপের কোশ্চেন। তারপর তোদের যে PCl4 প্লাস PCl6- এর ঘটনা বললাম, তো একটা টপিক আছে হাইব্রিডেশন ইন সলিড স্টেট, তোদের এটা নিশ্চয়ই পড়াইনি ক্লাসে। हाइब्रिडेशन इन सॉलिड स्टेट পড়েছে? হ্যাঁ, हाइब्रिडेशन इन सॉलिड स्टेट ये भी एक टॉपिक है केमिकल बॉन्डिंग का, ঠিক আছে? তো তখন তোরা দেখবি যে PCl5, তো 12 এ দেখবি PCl, এটা তোর অলরেডি এনসিইআরটি তে রিঅ্যাকশনটা আছে, এই যে রিঅ্যাকশনটা আমি লিখছি এই রিঅ্যাকশনটা তোর এনসিইআরটি তে আছে, এনসিইআরটি ফেভারিট টপিক আর কি, মাঝে মাঝে কোশ্চেন কিন্তু আসে এখান থেকে। তো PCl4 প্লাস আর PCl6- ये बनता है সলিড স্টেটে, ঠিক আছে? এটা তো তোকে অলরেডি বললাম। আচ্ছা, 5 নম্বর যেটা আমি এই যে I3- বানালাম এক্ষুনি, I2 এর সাথে Ki এর রিঅ্যাকশন করতে হয়, তো সেখানে তোরা দেখবি Ki3 বলে একটা জিনিস প্রডিউস হয়। তো এখানে জিজ্ঞেস করে যে I3 এর হাইব্রিডেশন কি হয়। I3- এর হাইব্রিডেশন জানিস? তো তো হচ্ছে দাঁড়ান বলি, হ্যাঁ, যখন পড়াবো তখন শেখাবো এগুলো। SB3D
হুম sp3 7 প্লাস সাইডে তোর দুটো আছে, আর তোর মাইনাস চার্জেস একটা, প্লাস 1, তাহলে তো 5 হবে। দিস ইজ ইওর sp3d। হুম স্ট্রাকচার কেমন হয়? হ্যাঁ তিনটে আয়োডিন, কিরকম স্ট্রাকচার হবে বল? ট্রাইগোনাল ট্রাইগোনাল বাই পিরামিডাল হবে তো, bi-pyramidal। কিন্তু স্ট্রাকচার কি হবে, লিনিয়ার হবে নাকি প্লেনে থাকবে তিনটে আয়োডিন? হুম এই কি বলে প্লেনে এরকম হবে, ঠিক আছে। ये भी एक पॉसिबल है, ये भी तो पॉसिबल हो सकता था, लेकिन ये क्यों नहीं बनता, ये क्वेश्चन बनता है। ये भी एक क्वेश्चन बनता है, ऐसा क्यों नहीं है लेकिन ऐसा क्यों है, এরকমের কোশ্চেন কিন্তু আসে। যখন হাইব্রিডেশন পড়াবো তখন এগুলো ডিসকাস হবে, আপাতত এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই জন্য এই ব্যাপারটা আগে পড়ানো হলো। তো আজকে এটুকুই থাক, পরের দিন তোদের যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তোর ভিবিটি। পরের দিন স্টার্ট হবে তোদের ভিবিটি, ব্যালেন্স বন্ড থিওরি, ঠিক আছে। আমার গলা অলরেডি ধোকাতে শুরু করেছে। নোট এক্সিলেন্স স্যার হ্যাঁ নোট হ্যাঁ এটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে, যা তোমরা এক্সিট করতে পারো।